পুরাতন যুগের এক রহস্যময় এবং রোমাঞ্চকর কাহিনী। দূরবর্তী পশ্চিমী আরবের এক নির্জন গ্রামে বাস করত এক তরুণ যুবক, যার নাম ছিল কাসিম। কাসিম দেখতে যেন এক সাধারণ মানুষ, কিন্তু তার দৃষ্টিতে লুকিয়েছিল এক অসাধারণ চমক, যা তার গভীর চিন্তাভাবনা এবং অদম্য সাহসের সাক্ষ্য বহন করত। তার কাছে ছিল একটি বিশেষ নিশানি, একটি প্রাচীন চাবি, যা সে সর্বদা তার জামার ভিতরে চেন দিয়ে ঝুলিয়ে রাখত। এই চাবি না তো কোনো সিন্দুকের, না কোনো দরজা, বরং কাসিমের বিশ্বাস ছিল যে এটি তার ভাগ্যের চাবি, এবং এর গোপন রহস্য কাউকে প্রকাশ করা উচিত নয় যতক্ষণ না সে নিজে তার লক্ষ্যে পৌঁছায়। কাসিম ছিল এক অত্যন্ত দরিদ্র পরিবারের আলোকস্তম্ভ, এবং তার মা আয়েশা খাতুন তাকে লালন পালন করতে জীবনভর কষ্ট সহ্য করেছিলেন। একদিন কাসিম টানা ৩ রাত একই ধরনের স্বপ্ন দেখল। সেই স্বপ্নে সে এক আলিশান প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল, এবং তার চাবি সেই প্রাসাদের বড় দরজায় ফিট হচ্ছিল। কিন্তু যেই মাত্র সে দরজা খুলত, অসীম আলো তার চোখকে অন্ধ করে দিত, এবং স্বপ্ন ভেঙে যেত। চতুর্থ দিন কাসিমের চেহারায় এমন এক খুশি প্রকাশ পেল, যা আয়েশা খাতুনের থেকে লুকিয়ে থাকতে পারল না। আমার বাচ্চা, আয়েশা খাতুন স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, তোর এই মনোহর হাসি কিসের সাক্ষ্য দিচ্ছে? তুই কি কোনো ভালো স্বপ্ন দেখেছিস? কাসিম ভদ্রতার সাথে মাথা নিচু করে বলল, আম্মাজান, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আমি এই রহস্য কাউকে প্রকাশ করতে পারি না। এটা আমার এবং আমার খোদার মাঝে এক চুক্তি। যতক্ষণ না এর সময় আসে, এটা ঠোঁট পর্যন্ত আসবে না। আয়েশা খাতুন, যিনি দারিদ্র্যের সাথে লড়াই করছিলেন, তার মনে হল যে হয়তো এই স্বপ্ন তাদের ভাগ্য বদলে যেতে পারে। তাই তিনি জিদ ধরে নিলেন, তোকে এই স্বপ্ন আমাকে বলতেই হবে। আমি তোর মা এবং তোর সবচেয়ে ভালো চাওয়া। যদি তুই অস্বীকার করিস, তাহলে মনে রাখ, আমি তোকে এই ঘরে শান্তিতে থাকতে দেব না। কাসিম হাত জোড়ে নিল, আম্মা, এই স্বপ্ন আমার জিহ্বায় তালার মতো লেগে আছে। আমি মাফ চাই, আমি অসহায়। মাকে প্রচণ্ড রাগ এলো, এবং তিনি গরিবীর হতাশায় কাসিমকে প্রথমে কঠোর তিরস্কার করলেন, এবং যখন কথা না হলো তখন তাকে মারতে শুরু করলেন। কাসিম কাঁদতে থাকল, চিৎকার করতে থাকল, কিন্তু তার ঠোঁটে তালা লাগিয়ে রাখল। ঠিক সেই সময় দেশের বিখ্যাত প্রধানমন্ত্রী ওয়াজির ফারুক তার শাহী বগিতে সেদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি কোনো যুবকের বেদনাদায়ক চিৎকারের আওয়াজ শুনলেন। ওয়াজির ফারুক তার খাদেমকে বললেন, যাও এবং খোঁজ নাও কোন মাজলুমের ওপর জুলুম হচ্ছে। আমার রাজ্যে কারও আহাজারি অশ্রুত থাকতে পারে না। সৈন্যরা শীঘ্রই ফিরে এসে পুরো ঘটনা প্রধানমন্ত্রীকে শোনাল। ওয়াজির ফারুক এটা শুনে অবাক হলেন যে এক মা তার ছেলেকে শুধু একটা স্বপ্ন না বলার কারণে পেটাচ্ছে। তিনি তৎক্ষণাৎ কাসিমকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। হে যুবক, প্রধানমন্ত্রী স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, তোমার এই বেদনাদায়ক অবস্থার কারণ কি, এবং সেই কোন রহস্য যা তুমি তোমার মা থেকেও বলতে পারো না? কাসিম তার ভেজা চোখ মুছল এবং অনুরোধ করল, জনাবে আলী, আমার মা আমাকে জোর করছিলেন যে আমি আমার স্বপ্ন বলি, এবং আমার অসহায়ত্ব এই যে আমি সেই স্বপ্নের তাবির পূর্ণ হওয়ার আগে কাউকে বলতে পারি না। এটা সত্যিই এক অদ্ভুত রহস্য। প্রধানমন্ত্রী ওয়াজির ফারুক এক মুহূর্তের জন্য হাসলেন। তিনি কাসিমের সাহস এবং গোপনীয়তা বুঝে নিলেন। ওয়াহ, আমার বিশ্বাস যে এই স্বপ্ন তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য হবে। শোনো, তুমি কি আমার মুখে বলা ছেলে হবে? আমি তোমার শিক্ষা এবং লালন পালন, তোমার পরিচর্যা এবং তোমার জ্ঞানের দায়িত্ব নিজের কাঁধে নেব। কাসিমের চোখে বিস্ময় এবং খুশির অশ্রু ঝরে পড়ল। জি জানাব, এটা আমার সৌভাগ্য হবে যে আপনার মতো বুদ্ধিমান মানুষের শিষ্যত্বে থাকি। ওয়াজির ফারুক তৎক্ষণাৎ এক পয়গাম আয়েশা খাতুনের কাছে পাঠালেন যে তিনি কাসিমকে তার হাতে তুলে দিন। যখন আয়েশা খাতুন এটা শুনলেন, তখন তার দুঃখের অশ্রু কৃতজ্ঞতার খুশিতে বদলে গেল। তিনি দৌড়ে এসে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন, আপনি আমার বাচ্চাকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। হে আমার ছেলে, তিনি কাসিমকে বললেন, তুই প্রধানমন্ত্রী সাহেবের প্রতিটি আদেশ মানবি এবং তার সম্মানের দামন কখনো ছাড়বি না। প্রধানমন্ত্রীর বগি শহরের সীমানা থেকে দূরে চলে গেল। পথে ওয়াজির ফারুক আবার কাসিমকে বড় ভালোবাসায় ছেড়ে দিলেন। এখন তো আমরা বাপ ছেলের সম্পর্ক রাখি, তুমি কি আমাকেও সেই স্বপ্ন শোনাবে না? কাসিম ভদ্রতার সাথে বলল, মাফ করবেন আব্বা হুজুর, এখন আমি আপনাকেও একই কথা বলবো। আমি এই স্বপ্ন কাউকে শোনাতে পারি না। আপনার স্নেহ এবং ভালোবাসায় আমি আহত, কিন্তু এটা আমার ঈমানের অংশ। প্রধানমন্ত্রী হেসে এই বিষয়টি সেখানেই ছেড়ে দিলেন, কারণ তার এই যুবকের সত্যিকারের লগন এবং অটুট ইচ্ছায় বিশ্বাস হয়ে গিয়েছিল। তিনি ভাবলেন যে সময় এলে এই রহস্য নিজে থেকেই প্রকাশ পাবে। তারপর তিনি অন্য কথাবার্তা শুরু করলেন, যাতে যুবকের মন ভোলানো যায়। অবশেষে তারা তার আলিশান হাভেলিতে পৌঁছালেন। প্রধানমন্ত্রী হাভেলিতে তার ছেলে মেয়েদের, হামিদ বড় ছেলে,
সারা, বড় মেয়ে এবং সবচেয়ে ছোট তারিককে ডেকে কাসিমের সাথে পরিচয় করালেন। দেখো বাচ্চারা, এটা তোমাদের নতুন সঙ্গী কাসিম। তোমরা সবাই এর সাথে মিলেমিশে থেকো এবং একে ত্যক্ত করো না। এ একটা এমন স্বপ্ন দেখেছে যার কারণে এ তার জানের ওপরও খেলতে প্রস্তুত এবং এ সেই রহস্য কাউকে বলবে না। সারা যে একটু দুষ্টু ছিল তৎক্ষণাৎ এগিয়ে এসে অনুরোধ করল, কাসিম, তুমি আমাকেই শোনাও, আমি কাউকে বলবো না। কাসিম অস্বীকারে মাথা নাড়ল, মাফ করো, আমি কাউকে শোনাতে পারি না। হামিদ কার ভাইকেও চেষ্টা করল। কাসিম আবার অস্বীকার করল। যখন সবচেয়ে ছোট তারিক বলতে লাগল, আমি তো অবশ্যই শুনব, আমাকে বলো। কাসিমের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। সে রাগের সাথে বলল, বাস, যদি এখন কেউ এই স্বপ্নের কথা জিজ্ঞাসা করে তাহলে আমি তাকে কঠোর শিক্ষা দেব। প্রধানমন্ত্রী ওয়াজির ফারুকের কাছে এই অসভ্যতা একদম অসহ্য লাগল। তিনি রাগে লাল হয়ে গেলেন। যাও, এই অসভ্য ছেলেকে নিয়ে যাও। তিনি তার রক্ষীদের আদেশ দিলেন, এবং একে শহরের দূরবর্তী একটি বাড়িতে রাখো। যতক্ষণ না এর বুদ্ধি ঠিক হয় এবং এ তার অসভ্য আচরণের মাফি না চায়, এ হাভেলিতে প্রবেশ করবে না। যেইমাত্র রক্ষীরা কাসিমকে নিয়ে যেতে লাগল, কাসিমের চেইন থেকে ঝুলে থাকা পুরানো চাবি জোরে জোরে কাঁপতে লাগল, যেন কোনো লুকানো শক্তি জেগে উঠেছে। কিন্তু কাসিম চুপ করে রইল, সে কোনো আপত্তি করল না। রক্ষীরা কাসিমের সাথে খুব ভালো এবং স্নেহপূর্ণ আচরণ করল। তারা তাকে একা বাড়িতে রাখল, কিন্তু তার প্রতিটি প্রয়োজন পূর্ণ করল। শীঘ্রই কাসিম সবকিছু ভুলে গেল এবং সেই নতুন জীবনে খুশিতে থাকতে লাগল। কিন্তু প্রধানমন্ত্রীর মেয়ে সারা এই রহস্য জানতে উন্মুখ ছিল। একদিন সে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল যেখানে কাসিমকে রাখা হয়েছিল। কাসিমকে দেখা মাত্র তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে কাসিমকে প্রেমময় দৃষ্টিতে দেখল এবং বড় স্নেহের সাথে বলল, কাসিম, যদি তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাও তাহলে আমি আমার আব্বার কাছে বলে তোমার সাজা মাফ করিয়ে দেব এবং আমি তোমার সাথে বিয়ে করব। এটা শুনে কাসিমের প্রচণ্ড রাগ এলো। তার মনে হলো যে লোকেরা তার ভাগ্যের চাবিকে দর কষাকষির মাল বুঝছে। সে এগিয়ে গেল এবং সারাকে 2-3টে চড় মারল। আমি আগেই বলেছি যে কেউ এই স্বপ্ন জিজ্ঞাসা করার সাহস করবে আমি তাকে সাজা দেব। তুমি আমার এই জিদের অপমান করছো। সারা কেঁদে চিৎকার করে প্রধানমন্ত্রীর কাছে গেল এবং তাকে পুরো কথা বলল। ওয়াজির ফারুক এটা শুনে রেগে গেলেন। এখন আমি এই অসভ্য এবং ধৃষ্ট ছেলেকে কোনো মূল্যে মাফ করব না। এমন ধৃষ্টতা সহ্য করা যায় না। সেই দিন সন্ধ্যায় শাহী মজলিসে এই ঘোষণা করা হলো যে কাসিমকে তার ধৃষ্টতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। শহরের বাইরে এক উঁচু মঞ্চ তৈরি করা হলো এবং পরের দিন শহরের লোকেরা এই দৃশ্য দেখতে সেখানে জমায়েত হলো। মৃত্যুদণ্ডের ঘোষণা শুনে বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। প্রতিটি চোখে বিস্ময় ছিল যে এক সাধারণ স্বপ্নের রহস্য রক্ষার জন্য এক যুবক তার জান কোরবান করছে। জল্লাদ দড়ি তুলল এবং কাসিমের চোখে পট্টি বাঁধার ইচ্ছা করল। কাসিম নির্ভীকভাবে জল্লাদের দিকে তাকালো এবং বলল, ব্যাস, এক মুহূর্ত অপেক্ষা করো। আমি আমার ভাগ্য থেকে ভয় পাই না, কিন্তু আমি অন্ধকারে মরতে চাই না। কাসিম তার কোমর থেকে বাঁধা পুরানো চাবিকে জোরে ধরল। যেইমাত্র জল্লাদ তাকে স্পর্শ করতে এগিয়ে এলো, সেখানে এক প্রচণ্ড বিস্ফোরণ হল। ভিড়ে হুলস্থুল পড়ে গেল। এটা কোনো বোমা বা বারুদের বিস্ফোরণ ছিল না, বরং দূর থেকে আসা ঘোড়ার দ্রুতগতির শব্দ যা বাতাসকে চিড়ছিল। দেখতে দেখতে ধুলোর এক প্রচণ্ড ঝড় উঠল এবং সেই ঝড় থেকে এক শাহী রথ দ্রুত মঞ্চের দিকে আসতে দেখা গেল। সেই রথে বাগদাদি সালতানাতের শাহী পতাকা উঠছিল এবং তাতে স্বয়ং বাগদাদি দেশের শক্তিশালী বাদশাহ সুলতান মালিক শাহ উপস্থিত ছিলেন। বাদশাহ তার রাজ্যে কারো সাজার সময় কখনো নিজে হাজির হতেন না, শুধুমাত্র যখন কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকত। সুলতান তার শাহী রক্ষীদের আদেশ দিলেন, থামো, এই ফাঁসি তৎক্ষণাৎ বন্ধ করো। প্রধানমন্ত্রী ওয়াজির ফারুক, যিনি নিজেও এই সাজায় দুঃখী ছিলেন, দৌড়ে সুলতানের পায়ে ঝুঁকলেন। জাহাপনা, আমি আপনার এই আকস্মিক তাশরিফে বিব্রত। এই যুবক কাসিম আমার মেয়ে এবং আমার সম্মানের ধৃষ্টতার অপরাধী, তাই সাজা দেওয়া জরুরি ছিল। সুলতান মালিক শাহ তার উঁচু আওয়াজে বললেন, প্রধানমন্ত্রী, আমি শুনেছি যে এই যুবককে শুধুমাত্র এজন্য সাজা দেওয়া হচ্ছে কারণ সে এক স্বপ্নের রহস্য কাউকে বলতে অস্বীকার করেছে। যদি এই ছোট কথার জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এটা আমাদের দেশের বুদ্ধিমত্তার ওপর এক কলঙ্ক হবে। প্রতিটি মানুষের নিজস্ব রহস্য রক্ষার অধিকার আছে। তারপর সুলতান সরাসরি কাসিমের দিকে তাকালেন। হে যুবক, তোর জিদ এবং তোর ধৈর্যে এক এমন ইমানি শক্তি দেখা যাচ্ছে যাকে আমি পরীক্ষা করতে চাই। আমি তোকে মাফ করছি, তোর জান বক্সা হল। এখন তুই আমার সাথে চল। আমার বিশ্বাস যে তুই তোর স্বপ্ন আমাকে অবশ্যই শোনাবি। কাসিম ভদ্রতার সাথে মাথা নিচু করল। তার চাবির কাঁপুনি কমে গিয়েছিল।
জাহাপনা, আপনার এই অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার জন্য আপনিও সেই ব্যক্তি যাকে আমি এই রহস্য বলতে পারি না যতক্ষণ না এটা নিজে থেকে প্রকাশ পায়। এটা শুনে সুলতান মালিক শাহ অবাক হলেন, কিন্তু রাগ করলেন না। তিনি প্রধানমন্ত্রীকে বললেন, ফারুক, এই দৃষ্টকে এখন আমার হাতে তুলে দাও। আমার তার না ঝুঁকা পছন্দ হয়েছে। তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। প্রধানমন্ত্রী অনিচ্ছায় অনুমতি দিলেন। কাসিম সুলতান মালিক শাহের সাথে শাহী রথে চড়ল। জল্লাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভিড় তাদের বিস্ময় নিয়ে ছত্রভঙ্গ হতে লাগল। শাহী রথ প্রাসাদের দিকে রওনা হল। পথে সুলতান কাসিমের সাথে অনেক হাসি ঠাট্টা এবং মন ভোলানো কথা বললেন, যাতে তার মন জয় করতে পারেন। কিছুক্ষণ পর সুলতান আস্তে করে জিজ্ঞাসা করলেন, আমার পেয়ারে বার খুরদার, এখন বলো, আখির সেই কোন স্বপ্ন যা তোমার জান নেওয়ার জন্য তৈরি ছিল এবং তুমি কাউকে বলতে চাও না? কাসিম ভদ্রতার সাথে বলল, জাহাপনা, আপনার স্নেহ আমার জন্য এক খুব বড় নেয়ামাত, কিন্তু যতক্ষণ না সেই স্বপ্নের তাবির পূর্ণ হয় আমি তা কাউকে শোনাতে পারি না। এটা আমার জীবনের নীতি। সুলতান হাসলেন এবং বললেন, কোনো কথা নেই, যদি তুমি আমাকে না শোনাতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ে রাজকুমারী জারার কাছে পাঠাবো। সে বুদ্ধিমতী, জ্ঞানী এবং দ্রুত বুঝে। আমার বিশ্বাস যে সে তার বুদ্ধি এবং ভালোবাসায় তোমার রহস্য বের করে নেবে। তারপর সুলতান কাসিমের সাথে আর কোনো কথা বললেন না, এবং যখন শাহী কাফেলা প্রাসাদের সবুজ বাগানের কাছে পৌঁছাল তখন রাজকুমারী জারা সেখানে রেশমি পোশাকে ফুলের বাগানে হাঁটছিলেন। যেইমাত্র তিনি তার সম্মানিত বাবার রথ দেখলেন, তিনি দৌড়ে দরজা পর্যন্ত এলেন। সুলতান কাসিমকে রথ থেকে নামালেন এবং রাজকুমারীর দিকে মুখ করে বললেন, দেখো আমার মেয়ে, আমি এই যুবককে মৃত্যুদণ্ডের ফাঁসি থেকে তুলে এনেছি। এটা এক এমন বোকা এবং জিদ্দি মানুষ যে শুধু এক ছোট রহস্য রক্ষার জন্য তার জান দাওতে লাগিয়েছে। প্রধানমন্ত্রীও একে সাজা দেওয়ার পুরো প্রস্তুতি করে নিয়েছিলেন। সুলতান হেসে চোখ মারলেন এবং আস্তে আওয়াজে বললেন, এটা এক এমন স্বপ্নের মালিক যে কাউকে বলতে চায় না। এখন এটা তোমার দায়িত্ব যে তুমি তোমার বুদ্ধিমত্তায় এই রহস্য জানো। আমি একে মেহমানখানায় থাকাই এবং তুমি এর সম্মান এবং খিদমতের খেয়াল রেখো। কাসিমকে প্রাসাদের সবচেয়ে আলিশান মেহমানখানায় থাকানো হল। তার খিদমতে কোনো অভাব রাখা হল না, কিন্তু রাজকুমারী জারার দৃষ্টি সবসময় তার কোমর থেকে ঝুলে থাকা চাবি এবং তার স্বপ্নের উপর স্থির ছিল। তিনি জানতেন যে এই যুবকে কোনো বিশেষ কথা অবশ্যই আছে, নইলে সুলতান নিজে তাকে ফাঁসির মঞ্চ থেকে তুলতেন না। রাজকুমারী জারা কাসিমের রহস্য জানার জন্য তার সমস্ত বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে পর্দায় থাকলেন, কিন্তু তারপর কাসিমের সাথে সাক্ষাৎ শুরু করলেন। একদিন রাজকুমারী চমকদার পোশাকে তার পুরো শান শওকত নিয়ে মেহমানখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার সৌন্দর্য এমন ছিল যে দেখলে চোখের পলক পড়া ভুলে যেত, যেন কোনো পরী। কাসিম যখন তাকে দেখল তখন তার চোখ খোলা লইল। সে একটক তাকে দেখতে থাকল। এই সময় রাজকুমারীর কাছে সুযোগ উপযুক্ত লাগল। তিনি আস্তে হেসে কাসিমের কাছে এসে বললেন, হে যুবক, সুলতান তোমাকে খিদমত এবং আরামের প্রতিটি জিনিস দিয়েছেন। তোমার সততা এবং ইমানদারি আমার বাবা হুজুরের মন জয় করে নিয়েছে। এখন তুমি এত নিষ্ঠুর কেন? তুমি তোমার সেই স্বপ্ন আমাকে শোনাও। আমি তোমাকে ওয়াদা করছি যে আমি তোমার সাথে বিয়ে করব এবং তোমাকে এই সালতানাতের জামাই বানাব। তাহলে তোমাকে কারো থেকে ভয় করতে হবে না। রাজকুমারীর এই প্রেমের বার্তা শুনে কাসিমের মনও প্রভাবিত হল, কিন্তু তার সংকল্প এবং ইচ্ছা পাথরের মতো শক্ত ছিল। সে মাথা নিচু করল এবং ভদ্রতার সাথে বলল, হে রাজকুমারী, আপনার এই প্রস্তাব আমার জন্য খুব সম্মানের কথা এবং এটা আমার ভাগ্যের চেয়ে অনেক উঁচু। কিন্তু আমি এই স্বপ্ন সেই সময় পর্যন্ত কাউকে বলতে পারি না যতক্ষণ না তার তাবির পূর্ণ হয়। এই রহস্য আমার বুকে বছরের পর বছর সুরক্ষিত আছে এবং এটাকে সম্মানের সাথে সেখানেই থাকতে হবে। রাজকুমারী অনেক দিন ধরে কাসিমের কাছে জিদ করলেন, ভালোবাসায় বোঝালেন, খোশামত করলেন, কিন্তু কাসিম তার কথায় অটল রইল। রাজকুমারীর জিদ যখন সীমা ছাড়িয়ে গেল এবং তিনি শেষ সাহস দেখিয়ে কাসিমের হাত ধরে বললেন যে সে তাকে রহস্য বলুক, তখন কাসিমের ধৈর্য উত্তর দিল না। তার মনে পড়ল যে কিভাবে সে তার মা এবং প্রধানমন্ত্রীর মেয়েকে সাজা দিয়েছে। নীতি সবার জন্য একই হওয়া উচিত। কাসিম রাগে এসে রাজকুমারীকে এক জোরালো চর মারল। রাজকুমারী জারার নাক থেকে রক্ত বের হতে লাগল। তিনি চিৎকার করে সেখান থেকে পালালেন। সুলতান মালিক শাহ যখন তার প্রিয় মেয়ের এই অবস্থা দেখলেন তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার সমস্ত ভালোবাসা এবং সম্মান এক মুহূর্তের রাগের রূপ নিল। যখন সুলতানকে পুরো কারণ জানা গেল তখন তিনি তার শাহী দরবারে ঘোষণা করলেন,
আমি এই ধৃষ্ট এবং এহসান ভুলে যাওয়া যুবককে জীবিত ছাড়ব না। এ একে আমার সালতানাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তির অপমান করেছে। সুলতান তৎক্ষণাৎ আদেশ দিলেন যে একটি খুব উঁচু মিনার তৈরি করা হোক। এই মিনার এমন হোক যে কোনো মানুষ তার চূড়ায় পৌঁছতে না পারে। হাজারো মজুর লাগানো হলো এবং কয়েকদিনের মধ্যে এক মহান মিনার তৈরি হয়ে গেল। এদিকে রাজকুমারী জারার রাগ নিজেকে এবং প্রতিশোধে বদলে গিয়েছিল। তিনি জানতেন যে কাসিমকে এভাবে মরতে দেওয়া মানে সেই রহস্য চিরকালের জন্য দাফন করা। তিনি সেই চাবি এবং স্বপ্নের সত্যতা জানতে চাইতেন। রাজকুমারী কিছু মজুরকে গোপনে ডেকে এক গোপন আদেশ দিলেন। তিনি বললেন যে মিনারের উপরে এমন একটি জানালা বানানো হোক যা বাইরে থেকে কাউকে দেখা না যায়। এই জানালা এত বড় হোক যে তার ভিতর থেকে খাবার এবং পানি সহজে দেওয়া যায়। মজুররা গোপনে রাজকুমারীর আদেশ পালন করল। সন্ধ্যা হতেই কাসিমকে অপমানের সাথে মিনারে বন্দী করা হলো। শহরের অনেক লোক এই পরিণতি দেখতে সেখানে জমায়েত হয়েছিল। প্রতিদিন সুলতান এক সৈন্য পাঠাতেন যে সে মিনারের নিচে গিয়ে দেখুক যে সেই ধৃষ্ট এখনও জীবিত আছে কিনা। সৈন্য প্রতিদিন ফিরে এসে খবর দিত যে জাহাপনা সেই যুবক শুধু জীবিত নয়, বরং আগের চেয়ে আরও স্বাস্থ্যবান এবং তাজা। আসলে এটা রাজকুমারী জারার চাল ছিল। তিনি গোপন জানালা থেকে প্রতিদিন উত্তম খাবার এবং পরিষ্কার পানি পাঠাতেন, যাতে কাসিম জীবিত থাকে এবং একদিন তার রহস্য খোলার জন্য বাধ্য হয়। সুলতান চিন্তিত হয়ে উঠলেন। নিশ্চয়ই এই ছেলে কোনো অদ্ভুত শক্তি রাখে বা কোনো জাদুকর। কাসিমের এই বন্দিত্ব যেখানে একদিকে সাজা ছিল, সেখানে অন্যদিকে রাজকুমারী জারার জন্য অপেক্ষা এবং ভালোবাসার কারণ হয়ে উঠছিল। তিনি প্রতিদিন সেই জানালার কাছে বসতেন এবং অপেক্ষা করতেন যে হয়তো কাসিম আজ রহস্য বলে দেবে। এর মধ্যে সালতানাতে এক নতুন বিপদ এলো। পূর্বের শক্তিশালী এবং ভয়ঙ্কর আক্রমণকারী খান আকবর, যে তার বুদ্ধিমত্তা এবং সেনাশক্তির জন্য বিখ্যাত ছিল, সুলতান মালিক শাহকে নিচু দেখাতে চাইত। একদিন খান আকবরের এক দূত সুলতানের দরবারে হাজির হল। সে সুলতানকে 3টি একই রকমের বেতের লাঠি দিল এবং ভদ্রতার সাথে বলল, আমার আকা খান আকবর এই অনুসন্ধান করেছেন যে এই 3টি লাঠির মধ্যে কোনটি বেতের গোড়ার কাছে উঠেছে, কোনটি মাঝখান থেকে নেওয়া হয়েছে এবং কোনটি লাঠি মাথায় অর্থাৎ সবচেয়ে উপরে উঠেছে। যদি আপনি এর সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে খান সেনা বাগদাদির সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে। সুলতান মালিক শাহ এটা শুনে বিব্রত হয়ে গেলেন। তিনি 3টি লাঠি পরীক্ষা করলেন। 3টি রং, আকৃতি এবং ওজনে একই ছিল। কোনো পার্থক্য অনুভব করা অসম্ভব ছিল। এটা এক জ্ঞান এবং বুদ্ধির যুদ্ধ ছিল, যাকে হারা মানে যুদ্ধকে আমন্ত্রণ করা। সুলতানের চিন্তা দেখে রাজকুমারী জারা সাহস করলেন। তিনি সামনে এসে বললেন, আব্বা হুজুর, আপনি কখনো চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো পথ বের করবেন। আমার বিশ্বাস যে আমি এর সমাধান খুঁজে বের করব। এটা বলেই রাজকুমারী দৌড়ে সেই মিনারের কাছে পৌঁছালেন যেখানে কাসিম বন্দী ছিল। তিনি গোপন জানালা খুললেন এবং আস্তে আওয়াজে কাসিমকে পুরো ঘটনা এবং খান আকবরের প্রশ্নের গুরুত্ব বললেন। কাসিম মনোযোগ দিয়ে সব শুনল। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে হেসে বলল, রাজকুমারী, আপনি বাদশাহকে গিয়ে বলুন যে তিনি নিশ্চিন্ত থাকুন। এটা কোনো কঠিন প্রশ্ন নয়, বাস এক শক্তিশালী নীতি পরীক্ষা করতে হবে। আপনি তাকে নির্দেশ দিন যে তিনি 3টি লাঠিকে এক বড় পাত্র বা হাউজের পানিতে ডুবিয়ে দিন। কাসিম বিস্তারিত বলল যে লাঠি পানির একদম তলায় ডুবে যাবে, বুঝে নেবেন সেই লাঠি বেতের গোড়ায় উঠেছে, কারণ এই অংশ সবচেয়ে ভারী এবং শক্ত হয়। যে লাঠি পানির মাঝখানে থেমে যাবে সেই লাঠির মাঝের অংশ, এবং যে লাঠি পানির উপরে ভাসতে থাকবে সেই বেতের ওপরের অংশ, কারণ এটা সবচেয়ে হালকা হয়। রাজকুমারী এই সরল কিন্তু বুদ্ধিমত্তাপূর্ণ উত্তর শুনে হতবাক হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ দরবারে ফিরে গেলেন এবং সুলতানকে বিস্তারিত সমাধান বললেন। সুলতান তৎক্ষণাৎ তাই করলেন। তিনি 3টি লাঠিকে পানিতে ডুবিয়ে দিলেন এবং ফলে লাঠিগুলোর অংশে শনাক্তকরণ হয়ে গেল। সুলতান তৎক্ষণাৎ 3টি লাঠিতে চিহ্ন লাগালেন, যাতে খান দূতকে ফিরিয়ে দেওয়ার সময় কোনো ভুল না হয়। পরের দিন সুলতান ভদ্রতা এবং বিশ্বাসের সাথে সেই লাঠিগুলো খান দূতের হাতে তুলে দিলেন। খান আকবর এই সঠিক উত্তর পেয়ে হতবাক হয়ে গেল। তার বিশ্বাস হল না যে সুলতান মালিক শাহ এত জটিল প্রশ্নের সমাধান এত সহজে দিতে পারেন। এভাবে যুদ্ধের বিপদ কিছু সময়ের জন্য টলে গেল এবং সালতানাতে শান্তি ফিরে এলো। সুলতান এবং রাজকুমারী দুজনেই জানলেন যে এই বুদ্ধিমত্তা শুধু কাসিমের হতে পারে, কিন্তু সুলতানের রাগ এখনও তার উপর পুরোপুরি শেষ হয়নি। সালতানাতকে তৎক্ষণাৎ যুদ্ধের বিপদ থেকে রক্ষা করার পরও সুলতান মালিক শাহ এখনও দ্বিধায় ছিলেন। একদিকে কাসিমের বুদ্ধিমত্তা সালতানাতকে ধ্বংস থেকে বাঁচিয়েছে এবং অন্যদিকে তার ধৃষ্টতা এবং রাজকুমারীর অপমানের ঘটনা সুলতানের মন থেকে যায়নি। তিনি ভাবলেন যে হয়তো বন্দিত্বে থেকে কাসিম তার ভুলের অনুভূতি পাবে। এর মধ্যে অনেক সময় পার হয়ে গেল।
খান আকবরের শান্তি হল না। তার মনে যুদ্ধের আগুন আবার জ্বলে উঠল, কারণ তার বাগদাদি সালতানাতে আক্রমণ করার জন্য কোনো না কোনো অজুহাত দরকার ছিল। খান আকবর এবারও তার দূতকে সুলতানের দরবারে পাঠাল। এই দূত তার সাথে একই রং এবং একই আকারের 3টি ছানা নিয়ে এলো। দূত কঠোরভাবে বলল, আমাদের আকায়ে আজম বাগদাদের সুলতান থেকে এই অনুসন্ধান করেছেন যে এই 3টি ছানার মধ্যে কোন ছানা সকালে জন্মেছে, কোনটা দুপুরে এবং কোনটা সন্ধ্যায়। যদি সুলতান মালিক শাহ এই সরল কিন্তু মহান প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে খান সেনা চোখের পলকে তোমাদের সালতানাতকে ধ্বংস করে দেবে। এটা শুনে সুলতানের মন ডুবে গেল। গতবার তো রাজকুমারী কোনো রকমের সমাধান খুঁজে নিয়েছিলেন, কিন্তু এবার দেশে মহামারীর রোগ থেকে ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। দেশের শোক ছড়িয়েছিল এবং যুদ্ধ লড়ার শক্তি বাকি ছিল না। সুলতান হতাশায় সেই 3টি ছানাকে দেখলেন। তারা পুরোপুরি একই ছিল। তাদের চেনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। রাজকুমারী জারা আবার তার বাবাকে বিব্রত দেখলেন। তিনি সাহস করে বললেন, আব্বা হুজুর, আপনি ভয় পাবেন না। আল্লাহর রহমতে অবশ্যই কোনো উপায় পাওয়া যাবে। আমি যাই এবং ইনশাআল্লাহ এর সমাধান নিয়ে আসব। রাজকুমারী তৎক্ষণাৎ সেই উঁচু মিনারের কাছে গেলেন যেখানে তার ধৃষ্ট প্রেমিক কাসিম বন্দী ছিল। তিনি গোপন জানালা খুললেন এবং পুরো ঘটনা এবং খান আকবরের অদ্ভুত প্রশ্ন কাসিমকে শোনালেন। কাসিম শান্তিতে উত্তর দিল, হে রাজকুমারী, আপনি চিন্তা করবেন না। এই প্রশ্ন বুদ্ধিমত্তায় সমাধান হয়ে যাবে, কিন্তু এবার এই রহস্য জানার জন্য আপনাকে এক আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি আজ রাতে যথারীতি ঘুমাতে শুয়ে পড়ুন, কিন্তু রাতের শেষ প্রহরে হঠাৎ উঠে বসুন এবং তারপর উঁচু আওয়াজে মিনারের দিকে মুখ করে শোক করুন যে হায়, সুলতান খান আকবরের প্রশ্নের উত্তর দিতে পারেননি। এখন খান সেনা আসছে এবং আমার বাবা হুজুরকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সালতানাত ধ্বংস হয়ে গেল। রাজকুমারী বিস্ময়ে ছিলেন, কিন্তু আর কাসিমের কথায় বিশ্বাস ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এটা বললে কি হবে? কাসিম হেসে বলল, আপনি বাস আমার কথা মানুন। যখন আপনি এই শোক করবেন, তখন দেখবেন যে অল্প সময়ের মধ্যে মিনারের ভিতর থেকে এক ছায়া প্রকাশ পাবে এবং সে খানদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। পরের দিন সকালে রাজকুমারী ঠিক তাই করলেন যা কাসিম বলেছিল। যখন তিনি রাতের শেষ প্রহরে উঠে কাঁদতে এবং চিৎকার করার নাটক করছিলেন যে খানরা আসছে, তখন সত্যিই মিনারে এক প্রচণ্ড হট্টগোল হল। আসলে কাসিম মিনারে বন্দি থাকার সময় ইঁট এবং গাড়াকে ঢিলা করে নিয়েছিল। সে জানত যে এক গুরুত্বপূর্ণ সময় আসছে। যখন সে শুনল যে সালতানাত বিপদে, তখন তার জন্য নিজস্ব রহস্যের চেয়ে দেশের রক্ষা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। সুলতান তৎক্ষণাৎ মিনার ভেঙে ফেলার আদেশ দিলেন এবং তার বন্দীকে সম্মানের সাথে তার সামনে হাজির করার কথা বললেন। যখন কাসিম সুলতানের সামনে এলো, তখন সুলতান তাকে জড়িয়ে ধরলেন। হে যুবক, তুমি 3 বার আমার সালতানাতকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছ। তোমার সাজা এখন পূর্ণ হয়েছে। আমি তোমাকে তৎক্ষণাৎ মুক্তি দিচ্ছি, কিন্তু এই কঠিন সময়ে আমার সাথ দাও এবং আমাকে বলো যে এই ছানাগুলো কিভাবে চেনা যায়। সুলতান খান আকবরের চিঠি বের করে কাসিমকে দিলেন এবং বললেন, লও, এটা পড়ো। যদি আমরা এর উত্তর না দিতে পারি, তাহলে আমাদের ধ্বংস এবং বরবাদি নিশ্চিত। কাসিম চিঠি পড়ল এবং শান্তিতে বলল, আলিজা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি তৎক্ষণাৎ 3টি একই রকমের পাত্র আনিয়ে নিন। প্রথম পাত্রে জোয়ার, দ্বিতীয়তে গম এবং তৃতীয়তে জব ভরে দিন। কাসিম বুদ্ধিমত্তার সাথে বিস্তারিত বলল, যে ছানা গম খাবে সে সকালে জন্মেছে, কারণ গম সবচেয়ে শক্তিশালী খাদ্য এবং সকালের জন্মে ছানায় সবচেয়ে বেশি জোর এবং তাজগি থাকে। যে ছানা জব খাবে সে দুপুরে জন্মেছে, কারণ জব মাঝারি খাদ্য এবং দুপুরের জন্মে ছানা শক্তি মাঝারি থাকে। এবং যে ছানা জোয়ার খাবে সে রাতে জন্মেছে, কারণ রাতের জন্মে ছানায় দুর্বলতা থাকে এবং সে হালকা খাদ্য পছন্দ করে। সুলতান বিস্ময় এবং আনন্দে লাফিয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ কাসিমের কথায় আমল করলেন এবং ছানাগুলোর শনাক্তকরণ হয়ে গেল। সুলতান 3টি ছানাতে চিহ্ন লাগালেন এবং তাদের খান আকবরের কাছে ফিরিয়ে পাঠিয়ে দিলেন। খান আকবরের পরিকল্পনা আবার ধুলোয় মিশে গেল। সে এই কথায় খুব রেগে গিয়েছিল যে কোনো সাধারণ ব্যক্তি তার বুদ্ধিমত্তার জাল কাটছে। সে জানত যে এই বুদ্ধিমত্তা সুলতানের নয়, বরং কোনো যুবকের। সে তৎক্ষণাৎ তার খালাকে ডেকে পাঠালো, যে বাগদাদি ভূমির সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরণী এবং চালাক মহিলা ছিল, এবং তার কাছে পরামর্শ চাইল। খান আকবরের শায়রায়ে আজম তার খালা মিরিয়াম তার সামনে হাজির হলো। মিরিয়াম খালা এক শয়তানি স্বভাবের মহিলা ছিল, যার চোখে ঘৃণ্য চমক ছিল। সে খান আকবরের সমস্ত অভিযোগ শুনল এবং এক ঠান্ডা সাপের মতো আওয়াজে বলল, আমার আকা, আপনি ভুল চিন্তা করছেন। এই প্রশ্নগুলোর উত্তর বাদশা দেননি। এই সমস্ত ধাঁধা সমাধানকারী এক গরিব বুড়ি মায়ের ছেলে, যার নাম কাসিম। আমি আমার জাদুর জোরে দেখেছি, যদি সেই ছেলে জীবিত থাকে, তাহলে একদিন না শুধু বাগদাদি তখ্তে বসবে, বরং আপনার খানদানের জন্য ধ্বংসকারী প্রমাণিত হবে।
সে কঠোর স্বরে বলল, যদি আপনি মালিক শাহের সালতানাত জয় করতে চান তাহলে প্রথমে সেই যুবককে এখানে ডেকে মেরে ফেলুন, নইলে এটা আপনার পরিণতির কারণ হবে। খান আকবর যে ইতিমধ্যে দুবার অপমান সহ্য করেছে তার খালার কথায় সন্তুষ্ট হয়ে গেল। সে তৎক্ষণাৎ এক শক্তিশালী সৈন্যের হাতে বাগদাদি সালতানাতে এক হুমকিপূর্ণ বার্তা পাঠালো। বার্তায় লেখা ছিল, তোমাদের প্রাসাদে যে যুবক অবস্থান করছে তাকে তৎক্ষণাৎ আমাদের কাছে পাঠিয়ে দাও। যদি তুমি কাসিমকে আমাদের হাতে না তুলে দাও তাহলে আমাদের অজেয় সেনা তোমাদের দেশকে চোখের পলকে ধ্বংস করে দেবে। সুলতান মালিক শাহ এই চিঠি পড়ে খুব দুঃখী হলেন। তিনি কাসিমের খিদমত এবং বিশ্বস্ততার জন্য অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। তার বিশ্বাস ছিল যে কাসিমকে খানদের কাছে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। যখন সুলতান এই কথা কাসিমকে বললেন তখন কাসিম হেসে ফেলল। আলিজা কাসিম শান্তিতে বলল, আপনি একদম চিন্তা করবেন না, আপনি বাস আমার অনুরোধ মানুন। আমাকে বাঁচানোর জন্য আপনি তৎক্ষণাৎ আমার মতো আরও 2টি একই রকমের ছেলে খুঁজে বের করুন। বাকি সমস্ত সমস্যা আমি নিজে সমাধান করে নেব। সুলতানের কাসিমের বুদ্ধিমত্তায় পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল। তিনি তৎক্ষণাৎ তার সেরা গোয়েন্দাদের দেশে পাঠালেন এবং অত্যন্ত কষ্টের পর কাসিমের মতো দেখতে 2টি যুবক খুঁজে পেলেন। কাসিম সেই 2টি একই রকমের লোককে তার মতো পোশাক এবং জুতো পরালেন। এখন 3 জনের মধ্যে পার্থক্য করা অসম্ভব ছিল, এমনকি তাদের সবচেয়ে কাছের আত্মীয়দের জন্যেও। সুলতান 3টি ছেলেকে খান আকবরের দূতের সাথে সম্মানের সাথে খান দরবারের জন্য রওনা করে দিলেন। যখন 3 যুবক খান আকবরের প্রাসাদে পৌঁছাল তখন তাদের খুব খিদমত করা হল। খান আকবর এবং খালা মিরিয়েম তাদের গভীরভাবে দেখলেন, কিন্তু আসল কাসিমকে চিনতে পারলেন না। খান আকবর তাদের থেকে এক অনুসন্ধান করলেন এবং 3 ছেলেই একই আওয়াজে, একই লহজায় এবং একই সময়ে উত্তর দিল। খান আকবর তাদের বসতে ইশারা করলেন, তখন 3 জন একই সময় বসল। যখন উঠতে বলা হলো তখন 3 জন একসাথে দাঁড়াল। খান আকবর প্রভাবিত হলেন, কিন্তু সে আসল কাসিমের শনাক্তকরণ করতে পারল না। তখন জাদুকরণী মিরিয়াম খালা খান আকবরকে একা ডেকে পরামর্শ দিলেন, আমার আকা, আপনি চিন্তিত হবেন না, কাল সকালে আপনি খুব সহজে সেই ছেলেকে চিনতে পারবেন যার আপনার দরকার। আজ রাতে আমি আমার জাদুতে সেই যুবকের আস্তিনের কাপড় ছিঁড়ে দেব যে আসল কাসিম। কাল সকালে যে ছেলের আস্তিন ছেঁড়া দেখবেন তাকে তৎক্ষণাৎ হত্যা করে দিন। রাতের সময় 3 যুবক একই ঘরে একই বিছানায় ঘুমাচ্ছিল। জাদুকরণী খালা মিরিয়াম, যে এক জাদুকরণী ছিল, মধ্যরাতের পর সেই ঘরে প্রবেশ করল। সে তার জাদুর জোরে খোঁজ নিল এবং জেনে নিল যে আসল কাসিম কে, কারণ তার চাবি এবং সাহস তাকে এক বিশেষ আলো দিচ্ছিল। জাদুকরণী চুপচাপ এক কাঁচি বের করে আসল কাসিমের জামার 2টি আস্তিন ছিঁড়ে দিল, যাতে সহজে চেনা যায়। তারপর সে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। সকালে যখন 3 ছেলের চোখ খুলল তখন তারা দেখল যে কাসিমের আস্তিন ছেঁড়া। কাসিম এক মুহূর্ত ভেবে তারপর হাসল। সে তার একই রকমের বন্ধুদের বলল, বন্ধুরা, খান আকবর আমাদের চেনার জন্য এক ষড়যন্ত্র করেছে। যদি আমাদের মধ্যে একজনও আলাদা দেখায় তাহলে আমাদের জান যাবে। আমাদের প্রমাণ নষ্ট করতে হবে। কাসিমের বুদ্ধিমত্তা অনুমান করে সেই 2 জন একই রকমের লোকও তৎক্ষণাৎ তাদের জামার আস্তিন ছিঁড়ে ফেলে দিল। যখন এই 3 যুবক নাস্তার জন্য খান আকবরের দরবারে পৌঁছাল তখন খালা মিরিয়াম এক গোপন জানালা থেকে তাদের দেখছিল। হঠাৎ সে দেখল যে 3 ছেলেরই আস্তিন ছেঁড়া। জাদুকরণীর হুঁশ উড়ে গেল। সে চিৎকার করে উঠল। খান আকবর আবার আসল কাসিম চেনায় ব্যর্থ হল। খান আকবর এভাবে বারবার হার খেয়ে এবং তার উদ্দেশ্যে ব্যর্থ হয়ে অত্যন্ত লজ্জিত হল। সে অবশেষে হার মেনে নিল এবং 3 ছেলেকে সম্মানের সাথে বাগদাদি সালতানাতে পাঠিয়ে দিল। সুলতান মালিক শাহ এবং রাজকুমারী যারা কাসিমকে নিরাপদ দেখে অত্যন্ত খুশি হলেন। তারা কাসিমকে বুকে জড়িয়ে নিলেন। কিন্তু সুলতানের আরও বেশি সময় শান্তিতে থাকা নসিব হল না। এখনও কয়েকদিনই পার হয়েছে যে বাগদাদি সালতানাতে আবার হতাশা ছড়িয়ে পড়ল। খান আকবর তার টানা লজ্জাজনক হার সহ্য করতে পারল না। তার খালা মিরিয়াম তাকে আবার উস্কে দিল। খালা মিরিয়াম জিদ করল, আমার আকা, সেই ছেলে কাসিম খুব বিপজ্জনক। যতক্ষণ সে জীবিত আছে আপনার সেনা এবং শক্তি কোনো কাজে আসবে না। এবার তাকে একা ডাকো এবং তাকে তার নিজের থেকে কোনো মূল্যে আলাদা করো না। এবার খান আকবর তার সবচেয়ে দ্রুত গতি এবং যুদ্ধের দূতকে সুলতানের কাছে পাঠাল। দূত এসে সুলতানকে তৎক্ষণাৎ বার্তা দিল। খান আকবর বলেছেন যে সেই যুবক কাসিম আমাদের জন্য এক কাঁটা হয়ে গিয়েছে, তাই তাকে আবার আমাদের কাছে পাঠিয়ে দাও।
কিন্তু এবার তাকে একা পাঠানো হোক, কোনো একই রকমের বা সৈন্য তার সাথে না থাকুক। যদি তুমি অস্বীকার করো তাহলে এবার এসে গেল, না হলে যুদ্ধ নিশ্চিত। সুলতান মালিক শাহ এবং রাজকুমারী জারা এই বার্তা শুনে খুব দুঃখী হলেন। এখন তারা কাসিমকে কোনোভাবেই হারাতে চাইতেন না। সুলতান হতাশায় কাসিমের দিকে তাকালেন। কাসিম শান্তি এবং হাসির সাথে সুলতানকে বলল, আলিজা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার উপর যে এহসান করেছেন, আমি তাদের জন্য আমার জানও দিয়ে দেব। আমি প্রতিটি পরীক্ষা পার করে কাজ ঠিক করে নেব। এটা শেষ যাত্রা। পরের সকালে কাসিম একাই খান আকবরের রাজধানীর দিকে রওনা হয়ে গেল। তার বিশ্বস্ততা এবং সাহস দেখে রাজকুমারীর চোখ ভরে এলো। যখন কাসিম অনেক দিনের যাত্রার পর খান আকবরের আলিশান কিন্তু যুদ্ধের প্রাসাদের দরজায় পৌঁছাল, তখন সেখানে খালা মিরিয়াম নিজে দাঁড়িয়েছিল। সে কাসিমকে দেখে এক কুৎসিত হাসি দিয়ে বলল, হে যুবক, তুমি শেষবারের মতো এই দরজা দিয়ে যাচ্ছ। এখন তোমাকে জীবিত এই ভূমি থেকে বের হওয়া কখনো নসিব হবে না। তোমার রহস্য এবং তোমার শক্তি দুটোই এখানে দাফন হয়ে যাবে। কাসিম মিরিয়াম খালার কথায় কোনো মনোযোগ দিল না, কিন্তু তার জামার ভেতরে ঝুলে থাকা পুরানো চাবি জোরে জোরে কাঁপতে লাগল। কাসিম এক নজর সেই চাবিকে দেখল এবং এগিয়ে গেল। যখন কাসিম প্রাসাদের উঠোনে পৌঁছাল, তখন সেখানে ডজন খানেক খান সৈন্য তাদের ধারালো তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। তারা রক্তপিপাসু দৃষ্টিতে কাসিমকে ঘিরে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। যেই মাত্র খানদের সন্ধ্যার আদেশ দিল, কাসিমের পুরানো চাবি এক তীব্র আলো সৃষ্টি করল এবং মনে হল যেন সমস্ত শক্তি এই যুবকের ইচ্ছায় সংকুচিত হয়ে গেল। কাসিম বিদ্যুতে দ্রুততায় তার চাবি জামা থেকে বের করে নিল এবং জোরালো আওয়াজের সাথে চাবি এক চমকদার তলোয়ারে পরিণত হল। এটা সেই তলোয়ার ছিল যা তার স্বপ্নে প্রাসাদের দরজায় আলো বর্ষণ করত। তলোয়ার মন থেকে বের হয়ে যা চাবির চেন হয়ে গিয়েছিল এবং কাসিম আল্লাহর নাম নিয়ে আঘাত করতে শুরু করল। তার যুদ্ধের দক্ষতা এমন ছিল যে খান সৈন্যরা গাজর মূলোর মতো কাটতে লাগল। চন্দ মুহূর্তের মধ্যেই কাসিম পুরো সেনার নিধন করে দিল। খালা মিরিয়াম এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বুঝল যে এটা চাবি নয়, বরং কাসিমের ভাগ্যের তলোয়ার। সে জাদুর জোরে তলোয়ার ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করল। তলোয়ার জাদুকর্ণীর দিকে গতি করল এবং বিদ্যুতের মতো তার নাক মূল থেকে কেটে দিল। আহত নাক নিয়ে খালা মিরিয়াম চিৎকার করে খান আকবরের কাছে পালাল। খান আকবর এই বিস্ময়কর ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল। সে তৎক্ষণাৎ তার বাকি বেঁচে থাকা সেনাকে আদেশ দিল যে তারা কাসিমকে ধরুক এবং তার জাদুকরী তলোয়ার ছিনিয়ে নিক। কিন্তু কাসিমের তলোয়ার সেই পুরো সেনারও নিধন করে দিল এবং কাসিমের শরীরে একটি আঁচড়ও লাগল না। এদিকে সুলতান মালিক শাহের কাসিমের চিন্তা ছিল। তিনি তৎক্ষণাৎ এক বড় সেনা জড়ো করলেন এবং যুদ্ধের জন্য রওনা হলেন। বাগদাদের খলিফাও সুলতানের সাহায্যের জন্য এক প্রচণ্ড সেনা পাঠালেন। সুলতান, রাজকুমারী জারা এবং মিলিত সেনা খানদের দেশের সীমান্তের কাছে পৌঁছলই যে তাদের সামনে থেকে কাসিম আসতে দেখা গেল। কাসিম যে একাই খানদের পরাজিত করে দিয়েছে। দৌড়ে সুলতানের পায়ে পড়ল। সে সুলতানকে বিস্তারিত বলল যে সে খান আকবরের পুরো সেনাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে এবং খানরা এখন যুদ্ধ লড়ার যোগ্য নেই। পুরো সেনা নাড়া দিতে লাগল। রাজকুমারী জারার চোখে গর্বের অশ্রু ছিল। সেনা বিজয়ের উৎসব পালন করতে করতে কাসিমের সাথে বাগদাদি প্রাসাদে ফিরে এল। সুলতান শানদার দরবার বসালেন। তিনি কাসিমকে তার পাশে বসালেন এবং ভালোবাসায় বললেন, আমার ছেলে, তোমার বুদ্ধিমত্তা, সাহস এবং অতুলনীয় সাহস এই দেশকে নিশ্চিত ধ্বংস থেকে বাঁচিয়েছে। তোমার বিশ্বস্ততা এবং ইচ্ছা এটা প্রমাণ করেছে যে তুমি এক সাধারণ ব্যক্তি নও। এখন আমি তোমাকে এই সম্মান দিচ্ছি যে তুমি আমার মেয়ে রাজকুমারী জারার সাথে বিয়ে করো। পুরো দরবারে খুশির ঢেউ দৌড়ে গেল। কাসিমের চোখে আবেগের বন্যা উঠল। এটা সেই যুবক ছিল যাকে কিছু সময় আগে ধৃষ্টতার সাজায় ফাঁসি এবং তারপর মিনারের বন্দিত্ব নসিব হয়েছিল, এবং আজ সে বাদশাহের সমান বসে আছে। খুশির অস্ত্র তার চোখের কোণ ভিজিয়ে দিল। কাসিম ভদ্রতার সাথে উঠে সুলতান মালিক শাহের পা স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু সুলতান তাকে থামিয়ে দিলেন। কাসিম ভেজা চোখে বলল, আলিয়ান, আমি এক সাধারণ বহিব মায়ের ছেলে। রাজকুমারী জারার সাথে বিয়ে আমার জন্য গর্বের কারণ হবে। এটা আমার ভাগ্যের চেয়ে অনেক উঁচু মর্যাদা। কিন্তু আপনার কি সত্যি আমার উপর পুরো বিশ্বাস আছে? আমি এখনও সেই যে আপনার মেয়েকে চর মেরেছে। সুলতান মালিক শাহ গভীর স্নেহের সাথে কাসিমের মাথায় হাত রাখলেন এবং বললেন, হে আমার বুদ্ধিমান ছেলে, তুমি 3টি কঠিন সময়ে আমার সালতানাতকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছ। তুমি বিশ্বস্ততা, সাহস এবং বুদ্ধিমত্তার এমন প্রমা দিয়েছ যা তনু জন্মগত সাহে সাভাত পাওয়া কঠিন।
তুমি তোমার জীবনের নীতিগুলোকে শাহী আদেশের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছ। যদি এই সালতানাতে কোনো ব্যক্তি রাজকুমারী জারার যোগ্য হয়, সে শুধু তুমি। আমি তোমাকে পরীক্ষা করেছি এবং তোমাকে পূর্ণ পেয়েছি। রাজকুমারী জারা, যে দরবারের এক কোণে দাঁড়িয়েছিলেন, তার গৌরবময় প্রেমিকের এই সরলতা এবং ইমানদারি দেখে লজ্জা পেলেন, কিন্তু মনে মনে অত্যন্ত খুশি ছিলেন। তিনি কাসিমের দিকে এক প্রশংসা ভালোবাসাপূর্ণ দৃষ্টি দিলেন। সুলতান সেই মুহূর্তে বিয়ের প্রস্তুতি শুরু করার আদেশ দিলেন। পুরো দেশে খুশির ঢেউ দৌড়ে গেল। যেখানে একদিকে যুদ্ধের হতাশা ছিল, সেখানে অন্যদিকে বিয়ের উৎসব শুরু হয়ে গেল। সর্বত্র আলোকসজ্জা করা হল। প্রাসাদ এবং শহর খুশিতে ডুবে গেল। বিয়ের দিন কাসেম রেশমি পোশাক পরল, কিন্তু সে একটা জিনিস ভুলল না। সে তার কোমরে সেই পুরানো চেন এবং তার সাথে ঝুলে থাকা চাবি বাঁধল, যা এখন এক চমকদার তলোয়ার হয়ে গিয়েছিল। এই তলোয়ার, যা শৈশব থেকে তার ভাগ্যের অংশ ছিল, আজও তার সাথে ছিল। যখন বিয়ে সম্পূর্ণ হল, তখন মৌলবী দোয়া করলেন। সেই মুহূর্তে হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। দ্রুত বিদ্যুৎ চমকতে লাগল, এবং অদ্ভুত কথা এই যে কাসিমের কোমরে বাঁধা তলোয়ার, যা চাবি থেকে তৈরি ছিল, জোরালোভাবে চমকতে লাগল। সেই তলোয়ার থেকে এক সাদা আলো বের হচ্ছিল, যা পুরো দরবারকে আলোকিত করে দিল। দরবারে উপস্থিত সমস্ত লোকেরা এই অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত এবং বিব্রত হয়ে গেল। হঠাৎ আকাশ থেকে এক গম্ভীর আওয়াজ এলো, যা শুধু কাসিম শুনল। হে কাসিম, এখন তোর স্বপ্ন পূর্ণ হয়ে গেল। কাসিম চমকে উঠল এবং তার চেহারায় এক অতুলনীয় শান্তি ছড়িয়ে পড়ল। সুলতান মালিক শাহ ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে, এটা কি ঘটনা? এই তলোয়ার হঠাৎ কেন চমক উঠল? কাসিম তলোয়ার হাতে নিল। সে তা আকাশের দিকে তুলল। আলোর মেঘ সরে গেল এবং সূর্যের সোনালি রশ্মি সরাসরি প্রাসাদে পড়ল। কাসিম খোলা মনে বলল, আলীজান, আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমার স্বপ্ন এই ছিল যে একদিন আমি এমন তলোয়ারের মালিক হব, যা ঈমান, সততা এবং সাহসের চিহ্ন হবে। যেদিন এই তলোয়ার আমার জন্য নয়, বরং সালতানাতের রক্ষার জন্য আলো বর্ষণ করবে, সেদিন আমার গরিব জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। আমি আমার মা, প্রধানমন্ত্রী এবং রাজকুমারীর কাছে রহস্য এজন্যই বলিনি, কারণ এই তলোয়ার শুধু সেই সময় চমকাবে যখন আমার বিশ্বস্ততা এবং সাহসে মোহর লাগবে। রাজকুমারী জারা এগিয়ে এলেন এবং তার চমকদার চোখে কাসিমকে দেখে হাসলেন। তিনি বললেন, কাসিম, এখন বলো, তোমার স্বপ্ন কি পূর্ণ হয়ে গেছে? কাসিম ভালোবাসায় রাজকুমারীর দিকে তাকালো এবং তার তলোয়ার আস্তে করে খাপে রাখল। হ্যাঁ, হে আমার জীবনের সঙ্গী, আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, কাসিম বলল। কিন্তু যদি তুমি আমার জীবনে সবসময় আমার সাথে থাকো, তাহলে এই স্বপ্ন চিরকালের জন্য জীবিত থাকবে। এটা শুনে পুরো প্রাসাদে জোরালো করতালির গুঞ্জন শোনা গেল। সুলতান মালিক শাহ দুজনের মাথায় হাত রেখে তাদের দোয়া দিলেন এবং তাদের সালতানাতের উত্তরাধিকারী ঘোষণা করলেন। কাসিম না শুধু তার ভাগ্যের চাবি এবং স্বপ্নের তাবির লাভ করল, বরং তার ঈমান, ধৈর্য এবং বুদ্ধিমত্তার জোরে এক গরিব যুবক থেকে সালতানাতের প্রধানমন্ত্রী এবং তারপর শেহজাদা হয়ে গেল। এবং এভাবে কাসিম এবং জারার ঈমানী এবং বুদ্ধিমত্তার গল্প বাগদাদি সালতানাতে চিরকালের জন্য অমর হয়ে গেল।